সেই সরকারটা 2014 সালে বিজেপির সরকার ক্ষমতায়, বিজেপির সরকার, নরেন্দ্র মোদী তার প্রধানমন্ত্রী হয়েছিলেন। ক্ষমতায় আসবার আগে নানা কথা বলেছিলেন যে 100 দিনের মধ্যে জিনিসপত্রের দাম কমিয়ে দেওয়া, বছরে 2 কোটি বেকারের চাকরি দেওয়া, ক্ষমতায় যদি আসে বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে সবারই অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দিয়ে দেওয়া, এই নানা প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু পালন করে। তারপরে এই রাজ্যের বিজেপি তারা বারবার বলবার চেষ্টা করতে লাগলো যে কেন্দ্রে বিজেপি সরকার আছে কিন্তু রাজ্যে তৃণমূলের সরকার, আমরা সেইভাবে কাজ করতে পারছি না, তার জন্য ডবল ইঞ্জিন সরকার দরকার। ডবল ইঞ্জিনের সরকার, ডবল ইঞ্জিন মানে কেন্দ্রেও সরকারে থাকবে, রাজ্যেও সরকারে থাকবে। আমাদের সামনে দেখাতো, দেখো ইউপিতে কিভাবে উন্নয়ন হচ্ছে, গুজরাটে কিভাবে হচ্ছে, আসামে কিভাবে উন্নয়ন হচ্ছে, এরকম নানা উদাহরণ দিত, মধ্যপ্রদেশে কিভাবে উন্নয়ন হচ্ছে। তার জন্য চাই ডবল ইঞ্জিনের সরকার। ডবল ইঞ্জিন সরকার যদি না হয় তাহলে পশ্চিমবাংলায় উন্নয়ন ঘটানো যাবে না। তাহলে অবশেষে 2026 সালে ডবল ইঞ্জিনের সরকার হল। এই ডবল ইঞ্জিনের সরকার হওয়ার পর ক্ষমতায় আসার সাথে সাথে এই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকবার সময় কি বলেছিল, ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাস এসব রাজ্য সরকার তার শেষ নেয়, সেগুলো আমরা নিব না, মকুব করে দেব। ক্ষমতায় আসার পর ডবল ইঞ্জিনের সরকার কি করলো, ক্ষমতায় এসেই তারা ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাসের দাম বাড়িয়ে, যারা কথায় কথায় জয় শ্রীরাম ধ্বনি তুলত, কথায় কথায় জয় শ্রীরাম করত, আমরা তাদেরকে বলতে চাই যারা বিজেপির স্লোগানে সামিল হলেন, দেওয়ালে দেওয়ালে লেখা থাকলো এবার বিজেপি সরকার, জন্ম যদি হিন্দু কুলে, ভোটার পদ্ম কুলে, তাহলে যারা ডিজেল পেট্রোলের দাম বাড়লো, তাদের এই যে ডিজেল পেট্রোলের দাম যেটা বাড়লো, পেট্রোল পাম্পে গিয়ে জয় শ্রীরাম বললে কি কম দামে পাবে তারা? আসল কথা সেটা না। বিজেপি সরকার হোক, তৃণমূল সরকার হোক, আর যে কোনো সরকার হোক না কেন, তারা হচ্ছে বড়লোকদের সরকার, গরিবের সরকার না। বামপন্থীদের সরকার ছিল কিভাবে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ তাদের উন্নয়ন হবে সেই চিন্তা ভাবনা করত, কি করে ছেলে মেয়েদের চাকরি হবে তার জন্য বছর বছর এসএসসি চালু হয়েছিল, কিভাবে ছেলে মেয়েদের চাকরি হবে, শিক্ষিত হয়েছে, বেকারদের চাকরি কিভাবে প্রাইমারিতে চাকরি না দেয় তার জন্য টেট পরীক্ষা হতো, একটা পয়সা দিতে হতো না। আর তৃণমূলের সরকার ক্ষমতায় এসে টেট, এসএসসিতে কিভাবে পয়সা দিয়ে তাদেরকে চাকরি দিতে হতো, এই স্কুল থেকে আর এক স্কুলে ট্রান্সফার হতে গেলে তার জন্য টাকা দিতে হতো। কিন্তু পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকবার সময় বেকার ছেলে মেয়েদের জন্য, চাকরির জন্য
আছে এইরকম কেউ? কোন গ্রামে 2 থেকে 3টে হালের বলদ আছে? একটা উপমায় দেওয়া হতো, আমাকে যে বোঝাতে পারে হালের বলদ দেবতারে, একটা উদাহরণ দিত না, ওকে বোঝালেও বুঝবে না, এই অর্থে ব্যবহার করতো যে হালের বলদ কিভাবে প্রচলন ছিল। তাহলে কৃষি কাজে বলদ, হালের বলদ ব্যবহার করা হতো। দুধের জন্য গাই পুষত, আর মাংসের জন্য সস্তায় সবচাইতে ভালো প্রোটিন যেটা হচ্ছে গোমাংস, তার জন্য ব্যবহার হতো। 3টে কাজে ব্যবহার হতো। 3টে কাজে গরু ব্যবহার হতো। একটা হচ্ছে কৃষি কাজে, চাষবাসের ক্ষেত্রে, গরু গাড়ির ক্ষেত্রে। আমরা তো পড়েছি ছোটবেলায়, কুমোর পাড়ার গরু গাড়ি, বোঝাই করার কলসি আনি, গাড়ি চালায় বংশী মদন, সঙ্গে চাইকে ভাগ্নে মদন। গরুর গাড়ির কথা আমরা বলছি। এখনকার ছেলে মেয়েদেরকে যদি ওই কবিতা পড়ানো হয় রবি ঠাকুরের সহজ পাঠে, তাহলে বুঝতে পারবে কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি আনি, এ উদাহরণ তো ছিল। তাহলে গরু গাড়ি ব্যবহার মাল বহন করার ক্ষেত্রে এবং কৃষি কাজে, চাষের ক্ষেত্রে ব্যবহার হতো। আজকে ব্যবহার নেই। দুধের জন্য ব্যবহার হতো আর মাংসের জন্য ব্যবহার হতো। 3টে কাজে ব্যবহার হতো। তাহলে এখন গরু চাষের কাজে ব্যবহার হয় না। তাহলে এখন ট্র্যাক্টর ব্যবহার হয়, পাওয়ার টিলার ব্যবহার হয়, যন্ত্র আবিষ্কার হয়েছে, এখন কৃষি কাজে যন্ত্র ব্যবহার হয়। তাহলে এই গরু যখন গাই গরু সবই যে কখন ভাবে থাকতে পারে নাই প্রজন্মের মধ্যে দিয়ে, তাহলে ঠিক আছে, মাংস যদি না খাওয়া হয়, তাহলে বলদ গরু যেগুলো হবে বা এড়ে বাছুর হবে, যে বিজেপি বলছে, যে বিজেপি নেতারা বলছে গোমাতা, গরুকে গোমাতা, গরুকে তারা বলতেই পারে গোমাতা, যেহেতু গরুর দুধ দিয়ে সেইটা পান করে বাচ্চারা, বলতে পারে সে গরুকে গোমাতা বলতে পারে, ও ছাগলকে মাতা বলতে পারে, ভেড়াকে বলতে পারে, ও শুকরকে বলতে পারে, ও গাধাকে বলতে পারে, তা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। বলো, গরু কারো গোমাতা হতেই পারে, তা নিয়ে আমাদের কোনো কোশ্চেন নেই। কিন্তু এই যে এড়ে বাছুর কিংবা হচ্ছে যে বাছুরগুলো বা বলদগুলো হবে, আচ্ছা যারা মাতা বলছে গরুকে, তাদের বাড়িতে বিজেপির নেতাদের যারা রাজনীতি করতে চাইছে, তাদের বাড়িতে আপনার বাড়ির ওই বলদ গরুটা বা এড়ে বাছুরটাকে দিয়ে তোলা, এটা তো আমি বিক্রি করতে পারবো না, আমার তো চাষের কাজে লাগবে না। তাহলে ওইটা বিজেপির নেতার বাড়িতে দিয়ে আসতে হবে। কত গোমাতা খুঁজে আর কত গরুকে ভালোবাসে, জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দেওয়ার ওই বিজেপির নেতা ওইটা খুঁজবে, বুঝবে না তো? মুসলমানদেরকে টাইট দিতে হবে। বিজেপি ক্ষমতায় এসে আমরা মুসলমানদেরকে আবার টাইট দিতে হবে। তার জন্য বকরিতে গরু জবাই করা যাবে না, কুরবানি করা যাবে না। আচ্ছা, কুরবানি যদি না দেয় মুসলমানরা, তাহলে কি হবে? গরু না দিলে কুরবানি ফরজ নয়। নামাজ রোজা যেমন ফরজ, তেমনি কুরবানি ফরজ নয় ইসলামের কাছে। হজ ফরজ নয়। আপনার পয়সা থাকলে, খাওয়া দাওয়ার সংসার যাপন করার পর যদি অতিরিক্ত পয়সা থাকে, তাহলে আপনি হজ করতে যাবেন। আর যদি না থাকে, তাহলে হজ ফরজ নয়। ইসলামের 5টা স্তম্ভ, ঠিক আছে, কিন্তু হজ ফরজ নয়। আপনার অতিরিক্ত পয়সা থাকলে তবে। কুরবানি নানা পশু দেওয়া যায়, গরু 7টা ভাগে দেওয়া যায়, যাতে তুলনামূলক কম অর্থ
পশুপালন একটা কৃষি কাজের উপর যেমন নির্ভর থাকে মানুষ, তেমনি পশুপালনের মধ্যে দিয়ে অর্থনৈতিক দিক থেকে নিজেদেরকে উন্নত করে। তাহলে হিন্দু মুসলমান সবাই যখন গরু পোষে, আর এই গরু যখন বিক্রি হচ্ছে না, তখন হিন্দুরা রাস্তায় নামলো। বিজেপি মনে করলো যে মুসলমানদেরকে গরু জবাই যাতে কোম্পানি দিতে না পারে বকরিতে, তার জন্য এত বড় একটা রেঞ্জ নিয়েছে। ওই নাট দিয়ে যখন টাইট দিতে হয়, নাট বলবো টাইট দিতে হয়, সেভাবে মুসলমানদেরকে টাইট দেব। আর মুসলমানদেরকে টাইট করতে গিয়ে দেখা গেল হিন্দুরা টাইট হয়ে গেল। ওরা রাস্তায় নামলো, বললো যে এর জন্য আমরা বিজেপিকে ভোট দিই, এর জন্য আমরা শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করিনি। ওই শুভেন্দু অধিকারী কি বলবো সেটা আমরা শুনবো না। আসামে এনআরসির নাম করে মুসলমানদের জব্দ করতে চেয়েছিল বিজেপি সরকার। বিজেপি সরকার মুসলমানদেরকে টাইট দিতে গিয়েছিল। সব বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান এতে ভরে গেছে। অতএব আসামে এদেরকে বিতাড়িত করতে হবে। তার জন্য ডিটেনশন ক্যাম্পে সব মুসলমানদের ভরে দিতে হবে। ওখানে এনআরসির কাজ করতে গিয়ে দেখা গেল 18 লক্ষ এই তালিকায় এলো। এই 18 লক্ষর মধ্যে 13 লক্ষ হচ্ছে হিন্দু আর 5 লক্ষ মুসলমান। ওখানে যেমন টাইট হয়ে গেল হিন্দুরা, এখানেও গো হত্যা বন্ধ করার নাম করে এখানেও হিন্দুরা টাইট হয়ে গেল। আর সেই টাইট হয়ে গিয়ে তারা রাস্তায় মিছিল করছে। তাহলে বিজেপি ক্ষমতায় এসে কাদের দল? বড় লোকদের দল। কারা গরু পুষে? যারা গরিব মানুষ। এই হাটে থেকে ওই হাট বিক্রি করে কারা? গরিব মানুষ যারা, তারা দালাল, গরুর দালাল। ওই গরু এই হাট থেকে ওই হাটে নিয়ে যায় কারা? গরু রাখাল হিসাবে তাদেরকে রাখাল বলে। তারা এই হাট থেকে ওই হাটে নিয়ে যায়। এই আজকে রবিবারে এখানে হাট হয়, কালকে ওখানে হাট, পরশু ওখানে হাট। তারা হচ্ছে গরু ডাকিয়ে নিয়ে যায়। তারা হচ্ছে গরিব মানুষ। গরুর মাংসের কারবার করে কারা? গ্রামাঞ্চলে যারা গরিব মানুষ। বড় লোকরা করে না। এই গরু বিক্রি করে হিন্দুদের মধ্যে কারা? গরিব মানুষ যারা, তার সংসারে অভাব আছে, সেই গরু বিক্রি করে। তাহলে তারা গরিব মানুষ। আর এই গরিব মানুষের পেটে লাথি মারার জন্য ক্ষমতায় আসার পরেই তারা এসে আক্রমণ করলো যে গো হত্যা বন্ধ করতে হবে। গরু বাহিনী তৈরি হয়ে গেল। বিভিন্ন জায়গায় আক্রমণের ঘটনাও ঘটল। এই গরু যখন কাটা হয়, তার চামড়াটা ট্যানারি শিল্প, অর্থাৎ হচ্ছে চামড়ার জুতো থেকে বিভিন্ন চামড়ার বিভিন্ন সরঞ্জাম তৈরি হয়। কারখানা লাগে, সেখানে কাজ করে কারা? সেই জায়গায় গরিব মানুষ। তাহলে গরিব মানুষের পেটে লাথি মারবার জন্য হচ্ছে বিজেপি সরকার। এই সরকার ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারী বলেছিল, যখন হঠাৎ উচ্ছেদ হচ্ছিল তখন বিরোধী দলনেতা থাকবার সময় কি বলেছিল? বলে এই সরকারের বিরুদ্ধে এলাকার ক্লাব, বিভিন্ন সংস্থা, তাদেরকে নিয়ে আমরা উচ্ছেদ করব। আর হচ্ছে আজকে বুলডোজারের রাজনীতি নামিয়ে নিয়ে আসা হয়েছে এবং বুলডোজারের মধ্যে দিয়ে বিভিন্নভাবে ভাঙচুর করা হচ্ছে বিভিন্ন স্টেশন, বিভিন্ন জায়গায়। তাহলে গরিবের পেটে লাথি মারবার জন্য হচ্ছে যে সরকার। ডবল ইঞ্জিনের সরকার বলেছিল উন্নয়ন করবে, সোনার বাংলা করে দেবে। সোনার বাংলা করার পরিবর্তে এরা হচ্ছে ভাঙছে। আজকে এইরকম একটা পরিস্থিতির মধ্যে যে গোটা পশ্চিমবাংলা চলছে। আজকে তৃণমূল যে সরকারটা ছিল, কি বাহাদুরি কিনা করেছে। ধরাকে সরাজ্ঞান করেনি, মানুষকে মানুষ মনে করেনি, কাটমানি তোলাবাজি করে ওরা গোটা পশ্চিম বাংলায় একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছিল। সেই পরিস্থিতির মধ্যে বদল হয়েছে। ওরা মনে করেছিল যে পশ্চিম বাংলাটাকে
আমরা বলতাম যে কথাটা, সেই কথাটাতে এত তাড়াতাড়ি এই দলটা উঠে যাবে, এত তাড়াতাড়ি এই দলটা উঠে যাবে, এটা আমরা কোনোদিন ভাবিনি। এত তাড়াতাড়ি এই তৃণমূল দলটা আজকে বিজেপির সাথে মিশে যাচ্ছে। ফলে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গোটা পশ্চিম বাংলায় এই তৃণমূলকে ক্ষমতায় যখন আসে তখন একটাও বিজেপি এমএলএ ছিল না। বামফ্রন্ট সরকার যখন চলে যায় তখন তৃণমূল, তখন হচ্ছে বিজেপি একটা এমএলএ ছিল না। আর এই সরকার যখন চলে গেল তখন বিজেপি এই রাজ্যের সরকারে তারা বসিয়ে দিয়ে গেল। পশ্চিম বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনবার ক্ষেত্রে এই তৃণমূলের বিশাল ভূমিকা। এখানে জায়গা দিতে হবে, রাস্তা করে দিতে হবে, খাল কেটে কুমির ডেকে নিয়ে এসছে এই মমতা ব্যানার্জি। তাই আজকে ভুগতে হচ্ছে। আজকে বিজেপি কে নিয়ে আসার জন্য প্রধান দায়ী যদি কেউ থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শেষ করবো আমার আর একটা কথা বলে। আজকে দেখছেন না তো বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই যে তৃণমূল তার নেতারা যেভাবে কাটমানি খেয়েছে, প্রভাবাদী করেছে, দুর্নীতি করেছে, আর তাদেরকে ধরে রাস্তায় ঘুরিয়ে দেওয়া হয়েছে। পাপকেও ছাড়ে না বলে একটা কথা আছে। পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিলে কোন সভা সমিতিতে এলে পরে 500 থেকে 1000 পুলিশ তার পিছন পিছন বেড়াতো। আর সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে চলে যাওয়ার পর পচা ডিম ছুঁড়ে মারছে আর চোর চোর বলে চিৎকার করছে। মমতা ব্যানার্জিকে বলছে তৃণমূলের যত নেতা আছে তাদেরকে চোর চোর বলে তাদেরকে চিৎকার করছে। বিভিন্ন জায়গায় তারা বেরোতে পারছে না। বামফ্রন্ট সরকার 15 বছর আগে চলে গেছে। মমতা ব্যানার্জি ফাইল বদল দেওয়া করে বলেছিল ফাইল বের করবো, ফাইল বের করবো। সিপিএম এর যত নেতা আছে তাদেরকে জেলে পুরবো। তার বাবারও শক্তি হয়নি সেই ফাইল খোলার, শক্তি হয়নি। আসলে দুর্নীতি পায়নি তো খুলবে কি করা করে। আর সিপিএম এর নেতাদেরকে জেলে ঢুকাতে পারেনি। মিথ্যা মামলা দিয়ে কাউকে কাউকে জেলে ঢুকিয়েছিল, চুরির দায়ে কাউকে জেলে ঢুকাতে পারেনি। সিপিএম এর কোন নেতাকে চোর চোর বলে কেউ চিৎকার করেনি। এক্ষুনি এই বিধানসভার এমএলএ এই খড়িমালা দিয়ে হেঁটে যান, পাশ থেকে সবাই চোর চোর বলে চিৎকার করবে। এই সত্যটা জিতেছে।
মিটারে যেমন বিল আসে সেরকম আমরা বিল দিই, কারো বেশি কারো কম, যেরকম যে ইলেকট্রিক পোড়াই বা ব্যবহার করে তার সেরকম বিল আসে। 200 ইউনিট পর্যন্ত একরকম বিল, 200 ইউনিটের বেশি হলে ব্যবহার করলে আর এক রকম বিল, 500 ইউনিট হলে আর এক রকম বিল। কৃষিতে 3 রকম ট্যারিফ আছে। কৃষিতে যারা বিদ্যুৎ ব্যবহার করে তাদের একরকম রেট, আপনি বাড়ির জন্য ব্যবহার করছেন তার জন্য একরকম রেট, ব্যবসার কাজে ব্যবহার করছেন বা কলকারখানা করেছেন তার জন্য বিদ্যুতের একরকম রেট। আমাদের বাড়িতে ব্যবহারের জন্য বিদ্যুতের রেট হচ্ছে প্রায় 7.5 টাকা 1 ইউনিট বিদ্যুতের দাম। এই সরকার কি করছে জানেন? আগামী দিনে কি হতে যাচ্ছে? মমতা ব্যানার্জি শুরু করেছিল কেন্দ্র সরকারের যে বিদ্যুৎ বিল 2020 সেইটাকে কার্যকারী করতে চাইছে। সেটা মমতা ব্যানার্জি চেয়েছিল, আর এখন ডবল ইঞ্জিনের সরকার হওয়ার পরে এটাকে দ্রুত কার্যকারী করবে। আমাদের রাজ্যে 2 কোটি বেশি হচ্ছে যে বিদ্যুৎ গ্রাহক, 2 কোটির বেশি বিদ্যুৎ গ্রাহক তাদের বাড়িতে বা কলে কারখানায় বা কৃষির জন্য শ্যালো ডিস্ট্রিবিউটর যারা চালায় সেখানে যে মিটারগুলো আছে সেই মিটারগুলো পাইতে দিবে। নতুন মিটার 4G 5G, যেমন মোবাইলে যেমন 4G 5G সেই রকম মিটার আপনার বাড়িতে লাগাবে। সেটার দাম হবে 10 থেকে 12,000 টাকা। আগের যে মিটার আছে সেটা বাতিল, এই মিটার যা আছে সেটা বাতিল। 10 থেকে 12,000 টাকায় আপনাকে মিটার কিনতে হবে। ওরা বলছে একবারে পয়সা নেবে না, ওরা ভালো সাজছে, 1 বছরের মধ্যে আপনাকে ওই টাকাটা শোধ করতে হবে। স্মার্ট মিটার, এই স্মার্ট মিটার আপনার বাড়িতে আপনাকে রিচার্জ করতে হবে। রিচার্জ করতে হবে, যেমন মোবাইল রিচার্জ করে সেরকম রিচার্জ করতে হবে, করে আপনাকে ইলেকট্রিক চলবে। মাঝরাতে দেখা